where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, আমার নাম শুভজিৎ চৌধুরী। আমি চণ্ডীপুর জুনিয়র হাই স্কুলের পদার্থবিদ্যা সহশিক্ষক। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের স্থিতিস্থাপকতা পোর্শন। এর আগে ক্লাসে আমি তোমাদের সান্দ্রতা পড়িয়েছি, তারপরে যে টপিক স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার শুরুতে প্রথমে যেটা আসবো আমরা সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা জিনিসটা কি। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে বুঝবে। যেটা তোমাদের ক্লাস 11-এও আছে। যে ধরে নাও এটা একটা বস্তু, এই বস্তুটাকে আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি। যদি সরল রৈখিক কথা ভাবি আমরা, মানে লিনিয়ার মোশন বা সরলরৈখিক গতিকতা ভাবি, তাহলে সেটা বল হবে। আর যদি ঘূর্ণন গতিকতা ভাবি তাহলে তোমরা জানো যে সেই ক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, দণ্ড বা টর্ক বলবো, দণ্ডবল বা টর্ক বলবো। তো বাইরে থেকে এরকম বল বা দ্বন্দ্ব প্রয়োগ করে যদি একটা বস্তুর আকার বা আয়তন বা দুটোই পরিবর্তন করি বা করার চেষ্টা করি, তখন বস্তুটা কি করবে, বস্তুটা হচ্ছে সবসময় এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাকে কি করবে, বাধা দেবে। এই যে বাধা দেওয়ার যে ধর্মটা, সে ধর্মটাকে আমরা বলছি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। তাহলে আরেকবার রিপিট করি, যে বাইরে থেকে বল বা দণ্ড প্রয়োগ করে একটা বস্তুর আকার বা আয়তন বা দুটোই পরিবর্তন করার চেষ্টা যদি করি বা পরিবর্তন করি, তখন বস্তুটা কি করবে, সেই পরিবর্তনের বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে। এই যে বাধা দেওয়ার যে ধর্মটা, সে ধর্মটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এবার পরের টপিক হচ্ছে যে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ভর করবে পদার্থের উষ্ণতার উপর। উষ্ণতা, টেম্পারেচার। উষ্ণতা বাড়লে পদার্থের স্থিতিস্থাপকতা কমে যায়। ব্যতিক্রম হচ্ছে ইনভার। ইনভারের যদি আমরা উষ্ণতা বাড়াই তাহলে এর স্থিতিস্থাপকতা কোনো পরিবর্তন হয় না। তাহলে স্থিতিস্থাপকতা প্রথম নির্ভর করবে হচ্ছে কার উপর, উষ্ণতার উপর। দ্বিতীয় নির্ভর করবে হচ্ছে অশুদ্ধি। যদি কোনো পদার্থের সাথে আমরা যদি কোনো অশুদ্ধি মিশাই তাহলে পদার্থটার স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়, বাড়তেও পারে কমতেও পারে। যেমন যদি সোনার সাথে আমরা, সোনার মধ্যে যদি আমরা পটাশিয়াম মিক্সড করি বা মিশাই, তাহলে কি দাঁড়াচ্ছে, সোনার যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সেটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে অশুদ্ধি, যদি পদার্থের সাথে যদি কোনো কিছু অশুদ্ধি মিশাই তাহলে তার স্থিতিস্থাপকতা চেঞ্জ হয়। যেমন সোনার সঙ্গে যদি আমরা পটাশিয়াম মিশাই তাহলে সোনার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কি হবে, বেড়ে যাবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তপ্তকরণ ও শীতলীকরণ। উত্তপ্তকরণ ও শীতলীকরণ। শীতলীকরণ, একটা বস্তুকে কি করলাম, গরম করলাম, গরম করে হঠাৎ করে ঠান্ডা করছি, গরম করলাম করে হঠাৎ করে ঠান্ডা করছি।
তো যখনই হচ্ছে এটা করব তখন ওর মধ্যে কি তৈরি হবে, ওর মধ্যে একটা কেলাস তৈরি হবে, যার জন্য কি হবে, ওর যে ইলাস্টিসিটি সেটা কি হবে, কমে যাবে। তাহলে একটা বস্তুকে বা পদার্থকে যদি গরম করি, গরম করার পর তাকে আস্তে আস্তে যদি ঠান্ডা করি, তাহলে ওর মধ্যে কি তৈরি হবে, একটা ক্রিস্টাল বা কেলাস তৈরি হবে। এর ফলে কি হবে, ওর ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা কি হবে, কমে যাবে। 4 নম্বর হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা। একটা বস্তু যখন কঠিন অবস্থা থাকে তার ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা সব থেকে কী হয়, বেশি হয়। তরল অবস্থা যখন সে আসবে তার ইলাস্টিসিটি কী হবে, আগে থেকে কমে যাবে। আর গ্যাসীয় অবস্থা যখন সে আসবে তখন তার ইলাস্টিসিটি কী হবে, সব থেকে কম হবে। তাহলে 4 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা আরেকবার রিপিট করছি, পদার্থের অবস্থা। কঠিন অবস্থায় একটা পদার্থের ইলাস্টিসিটি সব থেকে বেশি, লিকুইড অবস্থায় কী হবে, তার থেকে কী হবে, একটু কমে যাবে। গ্যাসীয় অবস্থায় ইলাস্টিসিটি সব থেকে কী হবে, সব থেকে কম হবে। তাহলে এই হচ্ছে কয়েকটা পয়েন্টস, যে পয়েন্টসগুলোর উপর হচ্ছে কি ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা নির্ভর করে। প্রথম পয়েন্ট আরেকবার রিপিট করছি, উষ্ণতা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অশুদ্ধি। 3 নম্বর হচ্ছে উত্তপ্তকরণ ও শীতলীকরণ। আর 4 নম্বর হচ্ছে কি পদার্থের অবস্থা। এবার আসবো হচ্ছে স্থিতিস্থাপকতা রিলেটেড বেশ কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা, যেটা আমাদের খুব জরুরি। প্রথমে যে সংজ্ঞাটা খুব জরুরি সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট বা স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা। একটা ধরে নাও গার্ডার বা রবার, এটাকে যখন আমরা টানবো, টানার পর যখন ছেড়ে দেবো, সে গার্ডার বা রবারটা আগের অবস্থায় চলে আসবে। এ করে আস্তে 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 বলের পরিমাণটা বাড়াবো, সেটা তত বেশি করে কি হবে, প্রসারিত হবে। এবং যখন বলটা সরিয়ে দেবো তখন কি হবে, সে গার্ডার বা রবারটা কি হবে, আবার আগের অবস্থায় ফিরে চলে আসবে। কিন্তু এমন একটা অবস্থা আসবে যখন ওই গার্ডার বা রবারটার উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করে যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটা কি হচ্ছে, আর আগের অবস্থায় ফিরে আসবে না। ওই যে অবস্থাটা, সেই অবস্থাটাকে আমরা কি বলছি, স্থিতিস্থাপক সীমা। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে একটা পদার্থের স্থিতিস্থাপক সীমা হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থাটা অতিক্রম করে গেলে বস্তুটার উপর যদি আমি বল প্রয়োগ করে যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটার আগের অবস্থায় আর ফিরে আসবে না। এটাকে পয়েন্টটাকে বলা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। এই অবস্থায় কি হবে, এই অবস্থায় বস্তুর মধ্যে একটা পার্মানেন্ট যে বিকৃতি সেটা কি হবে, সৃষ্টি হবে, স্থায়ী বিকৃতি সৃষ্টি হবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। 2 নম্বর হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি। একটা বস্তুর উপর বাইরে থেকে অনেকবার বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করেই যাচ্ছি, তা সত্ত্বেও যদি বস্তুটা যদি আকার বা আয়তন বা শেপে যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে কি পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে কিন্তু পূর্ণ দৃঢ় বস্তু বলে কিন্তু কোনো কিছুর অস্তিত্ব নেই। তবে আমরা হিরে বা ডায়মন্ড, এটাকে হচ্ছে কি পূর্ণ দৃঢ় বস্তু বলতে পারি। নেক্সট হচ্ছে 3 নম্বর, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এই বস্তুটার কথাই ভাবো। আচ্ছা, আরেকটা বস্তু আছে, এই বস্তুটার কথা ভাবলাম, এর ওপর কি করছি, বাইরে থেকে বল প্রয়োগ করলাম, করে বলটা যদি সরিয়ে নিই, উইথড্র করে নিই, তাহলে বস্তুটা যদি ঠিক আগে অবস্থায় ফিরে আসতে পারে, তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে কি পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ একটা বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলাম, করার পর দেখালো বস্তুটা একটু আয়তন আকারে বেড়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ এগুলোতে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর যদি বলটা সরিয়ে দিই, এই বলটা সরিয়ে দেওয়ার পর যদি ঠিক আগে অবস্থায় ফিরে আসতে পারে, এক্স্যাক্টলি এই শেপটাতে যদি ফিরে আসতে পারে, তাহলে এই বস্তুটাকে আমরা কি বলবো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। কিন্তু বাস্তবে মনে রাখবে, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভঙ্গুর বস্তু, ফ্র্যাজাইল সাবস্টেন্স। ভঙ্গুর বা ফ্র্যাজাইল
কাঁচ একটা ভঙ্গুর বস্তুর উদাহরণ। কেন? কারণ যদি এর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে সেটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ভঙ্গুর বস্তু বা ফ্র্যাজাইল সাবস্টেন্স। 5 নম্বর ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, বিষয় হচ্ছে পীড়ন। পীড়ন যে কোনো একটা বস্তুকে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি তাহলে স্থিতিস্থাপক ধর্ম অনুযায়ী ও কী করবে, ও সবসময় বলটাকে বাধা দেবে বা রেজিস্ট করবে, এই বলটাকে বাধা দেবে বা রেজিস্ট করবে। তাহলে বস্তুর মধ্যে তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ওর যে বাধা দেওয়ার জন্য ওর মধ্যে কি হবে, একটা বল সৃষ্টি হবে। তো প্রতি একক ক্ষেত্রফলে বস্তুর মধ্যে যে বল সৃষ্টি হচ্ছে সেই বলটাকে আমরা বলছি হচ্ছে পীড়ন। আচ্ছা, পরের টপিক হচ্ছে পীড়ন। পীড়নটা খুব ইম্পর্টেন্ট, যে একটা বস্তুকে যখন হচ্ছে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটার আকার বা আয়তন যখন চেঞ্জ করার চেষ্টা করি তখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বস্তুর মধ্যে গিয়ে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তো বস্তুর মধ্যে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে ওই প্রতিক্রিয়া বলটাকে প্রতি একক ক্ষেত্রফলে আমরা বলি পীড়ন। তাহলে পীড়ন হচ্ছে কি, বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফলে ওর মধ্যে যে বল প্রতিক্রিয়া বলটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কি পীড়ন। তাহলে পীড়নের একক কী হবে, আগে এককটা বলি। এসআই পদ্ধতিতে পীড়নের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। তোমরা জানো যে এসআই পদ্ধতিতে বলের একক হয় নিউটন আর ক্ষেত্রফলের একক হয় মিটার স্কোয়ার। আর সিজিএস পদ্ধতিতে কী হবে, সিজিএস পদ্ধতিতে হবে ডাইন পার সেমি স্কোয়ার। ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে মাত্রা কত হবে একটু বলে ফেলি চট করে। বলের মাত্রা কত হয় তোমরা জানো, ml (10⁻²). আর ক্ষেত্রফলের মাত্রা কত হয়, এল স্কোয়ার। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে m l ইনভার্স (10⁻²). এটা হচ্ছে পীড়নের মাত্রা। আরেকবার রিপিট করছি, এখানে কি হলো, এল আর এল কেটে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এলটা উপরে চলে গিয়ে কত হলো, -1 হলো, আর (10⁻²). তাহলে এটা হচ্ছে পীড়নের মাত্রা। এরপরের টপিক হচ্ছে বিকৃতি, স্ট্রেন। একটা বস্তুর ধরে নাও প্রাথমিক দৈর্ঘ্যটা হচ্ছে এল, ওর ওপর আমি যখন বল প্রয়োগ করছি ওর দৈর্ঘ্য বাড়তেও পারে কমতেও পারে। তো ধরে নাও দৈর্ঘ্যটা পরিবর্তন হলো, পরিবর্তন বলছে এই কারণে যে বাড়তেও পারে কমতেও পারে। তাহলে এই যে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য পরিবর্তন সেটাকে আমরা বলছি দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। একইভাবে ক্ষেত্রফলেরও বিকৃতি হয়, ডেল্টা এ বাই এ। আয়তন বিকৃতিও হয়, ডেল্টা ভি বাই হচ্ছে কত, ভি। এই ডেল্টা চিহ্নটা হচ্ছে পরিবর্তন অর্থে, কারণ হচ্ছে যখন আমি বাইরে থেকে বল প্রয়োগ করব তখন তার দৈর্ঘ্য বাড়তেও পারে কমতেও পারে, ওই জন্য আমি পরিবর্তন শব্দটা এখানে আমরা ইউজ করলাম। তাহলে তোমরা বুঝতে পারছো এই যে বিকৃতি, এই যে এটাও দৈর্ঘ্য একক এটাও দৈর্ঘ্য একক, কেটে গেল, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাও ক্ষেত্রফলের একক এটাও ক্ষেত্রফলের একক, ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটাও আয়তনের একক এটাও আয়তনের একক, কী হচ্ছে, দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে বিকৃতির কোনো একক নেই। পীড়নের যেমন নির্দিষ্ট একটা একক আছে, বিকৃতির কোনো একক নেই। আচ্ছা, এবার আসছে অসহ পীড়ন, 6 নম্বর টপিক। অসহ পীড়ন যখন একটা বস্তুর উপর আস্তে আস্তে ওজন বা ভার বা বল আস্তে আস্তে বাড়াতে থাকবো তখন কি হবে, ও বস্তুটা আস্তে আস্তে দৈর্ঘ্যটা বাড়তে থাকবে। এটা একটা মনে করো যে কোনো একটা বস্তু বা তার ঝোলানো আছে, তার এখানে আমি একটা ওজন চাপিয়ে দিয়েছি। তো এই ওজনের মানটা যতটা আস্তে আস্তে বাড়াবো তত কি হবে, এ আস্তে আস্তে লম্বা হতে থাকবে, আস্তে আস্তে দৈর্ঘ্যটা বাড়তে থাকবে। একসময় কি হবে, এর ওজন সহ্য করা একটা সীমা আছে, সেই সীমাটা যখনই অতিক্রম করে যাবে তখন কি হবে, ও হচ্ছে বস্তুটা আর থাকতে পারবে না, বস্তুটা ছিঁড়ে যাবে। তো সেই পীড়নটাকে আমরা কি বলছি, অসহ পীড়ন। যে পীড়নটা অতিক্রম করলে বস্তুটা কি হবে, আর সেই ভারটা সহ্য করতে পারবে না, ও কি হবে, নিজের অবস্থা থেকে ছিঁড়ে যাবে। এটাকে আমরা বলছি হচ্ছে কি অসহ পীড়ন। তাহলে এই কটা টপিক হচ্ছে স্থিতিস্থাপকতা রিলেটেড টপিক, যেটা আমাদের স্থিতিস্থাপকতা বুঝতে সাহায্য করে। এর পরের টপিক হচ্ছে হুকের সূত্র।
স্থিতিস্থাপক সীমার সম্বন্ধে তো আমি অলরেডি বললাম। মুখের সূত্রটা হচ্ছে এরকম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সাথে সমানুপাতিক। ঠিক আছে, সূত্রটা হচ্ছে এরকম, খুবই সহজ সূত্র। স্থিতিস্থাপক সীমার সম্বন্ধে তোমাদেরকে অলরেডি আমি বললাম। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়নটা বিকৃতির সাথে সমানুপাতিক। ঠিক আছে, বিকৃতি বাড়লে পীড়ন বাড়বে, বিকৃতি কমলে পীড়ন কমবে। এবার যখন হচ্ছে আমরা একটা এই ধ্রুবক সমানুপাতিক চিহ্নটা উঠাবো, তখন একটা ধ্রুবক বসাবো একটা। তো সেই ধ্রুবকটাকে আমরা বলছি হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। মডিউলাস অফ ইলাস্টিসিটি বলবো আমরা, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো। ঠিক আছে, তাহলে পীড়ন বাই বিকৃতি ধ্রুবক কোন সীমার মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে। এই ধ্রুবকটাকে আমরা বলবো হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এবার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশ কয়েক রকমের হয়, তো সেগুলো ডিটেলস তোমাদের নেই, তাও আমি একটু বলে দিই। একটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এটা আমাদের আছে। ইয়ং গুণাঙ্ক। একটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আর একটা হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস। দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস। আরও আছে অ্যাক্সেল মডুলাসও আছে, তো অত ডিটেলস তোমাদের নেই। তোমাদের যেটা আছে ডিটেলস, এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক তোমাদের আছে। এবারে ইয়ং গুণাঙ্কটাতে আসছি এবং এর মান নির্ণয় করব আর জিনিসটাকে সেটা বলবো। তার আগে একটু আরেকটা কথা বলে দিই, দুটো কথা বলার আছে। সেটা হচ্ছে, এক নম্বর কথা হচ্ছে যে এখানে তোমরা বুঝতে পারছো যে বিকৃতির কোনো একক নেই, একটা ডাইমেনশনাললেস কোয়ান্টিটি। তো সেই জন্য হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর পীড়নের একক কীভাবে দুটো সেম হবে। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কোয়ার, আর একটা কী হবে ডাইন পার সেমি স্কোয়ার সিজিএসি ইউনিটে। দ্বিতীয় কথা হচ্ছে, একটা ইম্পর্টেন্ট টপিক বা প্রশ্ন আছে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা মৌলিক, কোনটা আগে আছে। মনে রাখবে, পীড়ন আর বিকৃতির মধ্যে মৌলিক হচ্ছে বিকৃতি। কেন? কারণ বিকৃতি দিলে তুমি পীড়ন পাবে। একটা বস্তুকে তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে বিকৃত করার চেষ্টা করো, তাহলেই পীড়ন সৃষ্টি হয়, মানে বস্তুর মধ্যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে, যেটা বাইরে বলটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্য পীড়ন আর বিকৃতির মধ্যে কোনটা মৌলিক? বিকৃতি সৃষ্টি হলে বস্তুর মধ্যে পীড়ন সৃষ্টি হবে। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে রাখবে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা মৌলিক। এবার আসছি ইয়ং গুণাঙ্ক। একটা বস্তুকে যখন তার দৈর্ঘ্য বরাবর আমি বস্তুটাকে বল প্রয়োগ করে বস্তুটাকে দৈর্ঘ্যটা বাড়ানোর চেষ্টা করব বা কমানোর চেষ্টা করব, তখন ওর মধ্যে যে বিকৃতি আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বরাবর। তো কাজে ওর মধ্যে যে পীড়ন সৃষ্টি হবে, সেই পীড়নটাকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। ঠিক আছে, তাহলে আবার বলি, একটা বস্তুকে যখন হচ্ছে আমি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তার আকার বা আয়তন পরিবর্তন করার চেষ্টা করব, তখন ওর মধ্যে যে বিকৃতি সৃষ্টি হবে, সেই বিকৃতিটাকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি, আর পীড়নটাকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞাটা কি দাঁড়াবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুটো অনুপাতকে আমরা বলবো হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক। আরেকবার রিপিট করছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি,
এই দুটোর অনুপাতকে আমরা বলবো হচ্ছে কি ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস। এটাকে ইয়ং গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে ডিনোট করবো, বড় হাতের ওয়াই দিয়ে চিহ্নিত করব। তাহলে ইয়ং গুণাঙ্ক ওয়াই হচ্ছে কত? ইয়ং গুণাঙ্কটা তাহলে ওয়াই কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাত। সংজ্ঞা লেখার সময় অবশ্যই কিন্তু স্থিতিস্থাপক সীমার মধ্যে এই কথাটা উল্লেখ করবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। এবার আসবে হচ্ছে ইয়ং গুণাঙ্কের মান নির্ণয়। এটা একটা তার, এই তারটার প্রথমে দৈর্ঘ্য ছিল এল। এবার তারটার উপর আমি কি করলাম? বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে তারটার দৈর্ঘ্য মনে করো এল থেকে বেড়ে গিয়ে হলো এল প্লাস ডেল্টা এল। দৈর্ঘ্যটা বেড়ে বাড়লো কতটা? ডেল্টা এল পরিমাণ হচ্ছে আমার বাড়লো। কি করে বাড়লো? আমি এর উপর কি করেছি? একটা ওজন, এখানে একটা ওজন বল দিয়েছি, একটা ওজন চাপিয়েছি। প্রথমে ওজন ছিল না, তারপরে দেখো এখানে একটা ওজন চাপালাম, এম ভরে একটা ওজন চাপালাম। তাহলে ওজন বল কত হবে? ওজন বল কত হবে? এমজি হচ্ছে ওজন বল। এবার তারটার যে ব্যাসার্ধ, তারটা তো এরকম চোঙাকার তার হয় সাধারণত আমরা জানি। তো তারটার যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ মনে করা হচ্ছে ছোটো হাতের আর। এটা তারটার ব্যাসার্ধ ছোটো হাতের আর। তাহলে তারটার ক্ষেত্রফল কত হবে? প্রস্থচ্ছেদের, তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হয়? চোঙের সূত্র তোমরা জানো, প্লাস পড়েছ। তারটির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে ইয়ং গুণাঙ্ক মানে কি বলেছিলাম? একটু আগে বললাম ইয়ং গুণাঙ্ক ওয়াই হচ্ছে কি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন কতটা? এমজি বাই কত হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য পীড়ন। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কতটা হবে বলো? ডেল্টা এল বাই হচ্ছে এল, ডেল্টা এল বাই এল। ঠিক আছে? আবার রিপিট করছি কথাটা। এটা হচ্ছে একটা তার, এই তারটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল বড় হাতের এল। যখনই আমি এখানে একটা এম ভর চাপালাম, মনে করো একটা ইট চাপিয়ে দিলাম একটা, তো সেটা কি হলো? সেটা দৈর্ঘ্যটা বেড়ে গেল। কার জন্য? ওই ওজনের জন্য। তো দৈর্ঘ্যটা কতটা বাড়লো? ডেল্টা এল পরিমাণ বাড়লো। তাহলে হচ্ছে বিকৃতি কতটা হলো? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। আর পীড়ন কতটা হলো? এই যে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। পীড়ন মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল। বলটা কত? এমজি, আর ক্ষেত্রফলটা কত হচ্ছে বলো? পাই আর স্কোয়ার। তাহলে এই যে ফর্মুলাটা, এটাকে একটু ঠিকঠাক করে লিখি। তাহলে আমি ওয়াই ইকুয়ালস এমজিএল বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল। এটা হচ্ছে ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক নির্ণয় করার ফর্মুলা। এই ফর্মুলাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই ফর্মুলাটার সাহায্যে হচ্ছে আমরা অঙ্ক করবো, একটু পরে আমরা অঙ্কে আসবো, নিউমেরিক্যালগুলো করবো আমরা এই ফর্মুলাটার সাহায্যে। খুব ইম্পর্ট্যান্ট এটা একটা। তাহলে এড়িয়ে গেল হচ্ছে কি আমাদের ইয়ং মডিউলাস। এবার আছে স্প্রিং। একটু স্প্রিং নিয়ে আলোচনা করি, কারণ ইলাস্টিসিটি পোর্শনে স্প্রিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্প্রিংয়ের প্রসারণ। স্প্রিংয়ের প্রসারণ। এটা একটা স্প্রিং। এই স্প্রিংটার উপর ধরে নাও আমি একটা এফ পরিমাণ বল প্রয়োগ করছি, এফ পরিমাণ বল প্রয়োগ করছি। যত বেশি স্প্রিংটাকে যত বেশি হচ্ছে আমি কি করব? আমি নিচের দিকে নামানোর চেষ্টা করব, তত কি হবে? বেশি পরিমাণে বল লাগবে। তাহলে এফ সমানুপাতিক এক্স। এক্সটা সরণ,
স্প্রিংটার প্রাথমিক যে অবস্থা আছে সে প্রাথমিক অবস্থা থেকে আস্তে আস্তে কী করছে, নিচে দিকে নামাচ্ছে, সরাচ্ছে, টানছে আস্তে আস্তে। যত বেশি সরাবো তত বেশি পরিমাণে কী লাগবে, আমার বল লাগবে। তাহলে যখন হচ্ছে এই সমানুপাতিক চিহ্নটা আমি উঠিয়ে দেব, তখন এখানে একটা সমান চিহ্ন আসবে। তাহলে এই কেটাকে বলা হচ্ছে কি, বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্টও বলে এটাকে। কেটাকে বলা হয় বল ধ্রুবক। তো বল ধ্রুবকের সংজ্ঞাটা কি, যদি আমি এক্স সমান সমান যদি মনে করো হচ্ছে 1 নিই, তাহলে কে সমান সমান কত হচ্ছে বলো, এফ হচ্ছে। তাহলে কে সমান সমান কত হচ্ছে, এফ। তাহলে কোনো একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ বল লাগছে সে বলটাকে আমরা কি বলছি, বল ধ্রুবক কে বলছি। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, কে এর মান যত বেশি হবে, কে এর মান যত বেশি হবে আমার তত বেশি পরিমাণে কি লাগবে, বল লাগবে। কে এর মান যত বেশি হবে আমার তত বেশি পরিমাণে বল লাগবে। সেই জন্য কেটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, কেটা হচ্ছে একটা স্প্রিংয়ের নমনীয়তা বোঝাচ্ছে, স্টিফনেস। স্টিফনেস মানে কতটা শক্ত। যত বেশি আমার বল লাগবে, যত একটা স্প্রিংয়ের কে এর মান যত বেশি হবে আমার তত বেশি পরিমাণে বল লাগবে। তাহলে স্প্রিংটা কতটা শক্ত সেটা হচ্ছে তার বল ধ্রুবক দিয়ে বোঝানো হয়, অর্থাৎ নমনীয়তা বোঝানো হয় বল ধ্রুবকের দ্বারা। ঠিক আছে, তাহলে কে এর একক কী দাঁড়াবে, কে এর একক দাঁড়াবে হচ্ছে আমার হচ্ছে নিউটন পার মিটার, আর দাঁড়াবে কি এসআই একক, আর সিজিএস একক যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। তাহলে কে বা বল ধ্রুবকের এসআই একক হলো নিউটন পার মিটার, আর সিজিএস একক হলো ডাইন পার সেন্টিমিটার। তাহলে এই গেল আমার থিওরি পার্টটা, যেটা আমাদের লাগবে, যে এটুকু বিষয়টা আমাদের আছে সিলেবাসে। এবার আমি আসবো এই ইলেকট্রিসিটি রিলেটেড কিছু নিউমেরিক্যালস, অঙ্ক, যেটা তোমাদের আছে পরীক্ষায়। আচ্ছা, স্টার্টিংয়ে প্রথমে যে অঙ্কটা আমরা করাবো সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কটা হচ্ছে একটি তারের বিকৃতি 0.1 2%, সেটির দৈর্ঘ্য 10 মিটার হলে তার দৈর্ঘ্য পরিবর্তন কত, তারটির দৈর্ঘ্য পরিবর্তন কত হবে। আবার অঙ্কটা বলছি, একটি তারের বিকৃতি হচ্ছে 0.1 2%, সেটির দৈর্ঘ্য 10 মিটার হলে সেটির দৈর্ঘ্য পরিবর্তন কত হবে। তো আমরা একটা জিনিস জানি যে বিকৃতি মানে কত, একটু আগে বললাম ডেল্টা এল বাই এল। বিকৃতি মানে কত, ডেল্টা এল বাই এল। ডেল্টা এলটা দৈর্ঘ্য পরিবর্তন, এলটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। তো সেটা বিকৃতির মান কত দেওয়া আছে বলো, 0.1 2%, মানে 0.1/200, 0.1 2%। আচ্ছা, প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে আমাকে কী বের করতে হবে, তারটির দৈর্ঘ্য পরিবর্তন ডেল্টা এল বের করতে হবে। তাহলে বের করি, তাহলে ডেল্টা এল ইকুয়ালস কত হবে, 0.1 ইন্টু 2/100 ইন্টু এটার পাশে চলে গেল 10। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই পয়েন্টের জন্য এখানে কত নামলো, এটা নামলো 10 10 কেটে গেল। তাহলে ডেল্টা এল হচ্ছে আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 0.02 মিটার। দৈর্ঘ্য পরিবর্তনের একক কি হবে, দৈর্ঘ্যের একক হবে, সেজন্য কত লিখলাম আমরা, মিটার লিখলাম। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম নিউমেরিক্যালস। এবার দ্বিতীয় অঙ্কে আমি আসছি। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এরকম যে একটা 1 মিটার দৈর্ঘ্য 2 মিলিমিটার ব্যাসযুক্ত
তারের 3.1 কেজি ভরের বস্তু ঝুলিয়ে দিলে যদি 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয় তার পীড়ন কত হবে? তার পীড়ন কত হবে? অঙ্কটা আরেকবার রিপিট করছি আমি, যে একটা 1 মিটার দৈর্ঘ্য ও 2 মিলিমিটার ব্যাসযুক্ত তারে 3.14 কেজি ভরে বস্তু ঝুলিয়ে দিলে যদি 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাহলে তার পীড়ন কত হবে? তাহলে পীড়ন মানে কি বলেছিলাম? পীড়নটা কি বলো? পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। অঙ্ক করার সময় সবসময় একটা জিনিস মনে রাখবে, সবগুলো এককে তোমাকে একই এককে নিয়ে যেতে হবে। অর্থাৎ সিজিএস করলে পুরোটা সিজিএস, এসআই করলে পুরোটা এসআই করতে হবে। তাহলে বল মানে আমরা জানি এমজি, বল মানে এই ক্ষেত্রে কত জানি আমরা? এমজি। আর ক্ষেত্রফল কত হয় বলো? পায়ের স্কোয়ার। এমটা কত দেওয়া আছে বলো? 3.14 কেজি দেওয়া আছে। 3.14 কেজি লিখলাম। আচ্ছা, 3.14 কেজি। জি কত? জিটাকে আমরা একটা কাজ করলাম, জিটাকে হচ্ছে লিখলাম হচ্ছে 9.8। সবগুলো কি করলাম? এসআই করছি, কেজিতে করছি। জিটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ ত্বরণের মান তোমরা জানো। পায়ের মান হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কত হয়? 3.14 হয়। পাই মানে 22/7, আসন্ন মানে দেখবে কত হবে? 3.14 হবে। আরটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কত দেওয়া আছে এখানে? ব্যাস দেওয়া আছে কত? 2 মিলিমিটার। এখানে একটা ব্যাপার বলা আছে, এখানে ব্যাস দেওয়া আছে কত? 2 মিলিমিটার। তাহলে ব্যাস দেওয়া আছে কত এখানে? 2 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 মিলিমিটার। মিটারে নিয়ে গেলে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 মিলিমিটার। তাহলে এখানে আমি আর জায়গায় কত বসাবো? এই যে 1/1000 স্কোয়ার। তাহলে 1/1000 স্কোয়ার। তা 3.14 দেখো কেটে গেল। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা কত? 9.8 ইন্টু, এটা উপরে চলে গেল, 10 টু দি পাওয়ার কত হয়ে গেল? 6 হলো। 10 টু দি পাওয়ার 6 একক কী হবে বলো? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে অঙ্কটা আরেকবার রিপিট করে দিই, যে এখানে আমাকে বের করতে হবে পীড়ন। পীড়ন মানে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বল কত? এম ইন্টু জি। তো এম তোমার দেওয়া আছে কত? 3.14। জি কত? এসআই পদ্ধতিতে একক হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বসালাম। পায়ের মান অ্যাপ্রক্সিমেটলি কত হয়? 3.14। আর আরটা ব্যাস দেওয়া আছে। ব্যাস কত দেওয়া আছে? 2 মিলিমিটার ব্যাস দেওয়া আছে। তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ নিয়ে আসলাম। মিলিমিটার থেকে মিটারে নিয়ে গেলে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেমি, মিলি। 1000 দিয়ে ভাগ করতে হয়, সে ভাগ করলাম। তাহলে এখানে মানটা বসালাম। এই 10 টু দি পাওয়ার কত? 6 হচ্ছে, ওই 10 টু দি পাওয়ার 6 নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। পীড়ন একক তাহলে কী বললাম? নিউটন পার মিটার স্কোয়ার। এখানে মনে রাখবে সবগুলো একককে আমি এসআই করেছি, সিজিএসও করতে পারো তোমরা। আচ্ছা, তৃতীয় অঙ্ক। একটি 2 মিলিমিটার ব্যাসযুক্ত স্থিতিস্থাপক দড়ির স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্যের 1/20 অংশ
বৃদ্ধি করতে 6.28 নিউটন বলের প্রয়োজন। দড়ির ইয়ং গুণাঙ্ক কত? দড়ির ইয়ং গুণাঙ্ক কত? আরেকবার রিপিট করছি অঙ্কটা। একটা 2 মিলিমিটার ব্যাসযুক্ত স্থিতিস্থাপক দড়ির স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্যের 1/20 অংশ বৃদ্ধি করতে এত নিউটন বলের প্রয়োজন হয়। দড়ির ইয়ং গুণাঙ্ক কত? তার মানে আমার এখানে কী কী দেওয়া আছে দেখেন একটু ভালো করে। সেটা দেওয়া আছে, বল দেওয়া আছে, বলটা তোমার দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কী বের করবো? ইয়ং গুণাঙ্ক মানে তো আমরা জানি ভালো করে, অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। এখানে তোমার অনুদৈর্ঘ্য বিকৃতি মানটা দেওয়া আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি মানটা দেওয়া আছে কত? সেটা 1/20। তাহলে এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি কত? অনুদৈর্ঘ্য বিকৃতি কত? 1/20। তাহলে পীড়নটা কত হবে? পীড়ন হচ্ছে বল বাই করব একটু, পীড়ন ইকুয়ালস হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল হচ্ছে 6.28 আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আগের মতনই দেখো তোমরা, ব্যাস কত দেওয়া আছে এখানে? আগের অঙ্কটার মতনই ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 2/2। আর হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস, ব্যাসার্ধ হচ্ছে তাহলে 1 মিলিমিটার, মানে হচ্ছে 1/1000 মিটার, 1/1000 মিটার। তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি পাই আর স্কোয়ার, তাহলে 1/1000 মিটার। এটা হলো আমার কি? এটা হচ্ছে আমার পীড়ন, পীড়ন নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে আমি একটু উপরে লিখছি, এটাকে একটু উপরে আমি লিখছি বাম দিক ঘেসে। তাহলে আমার পীড়ন যেটা দাঁড়ালো, পীড়ন ইকুয়ালস যেটা দাঁড়ালো 6.28, পায়ের অ্যাপ্রক্সিমেট মান হচ্ছে 3.14, আগে অঙ্কটার ক্ষেত্রে বললাম। আর এটা উপরে চলে গেল, 10⁶ হয়ে গেল। তাহলে কত আসলো আমার? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কেটে গেল দেখো, তাহলে 2 × 10⁶ এত নিউটন পার মিটার স্কোয়ার। এটা কার মান পেলাম? এটা অনুদৈর্ঘ্য পীড়নের মান পেলাম, অনুদৈর্ঘ্য পীড়ন। আর বিকৃতি মান তো দেওয়াই আছে তোমার, দেওয়া আছে 1/20। তাহলে আমাদের ইয়ং গুণাঙ্ক কত দাঁড়াবে? ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক কত দাঁড়াবে? অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন কত? 2 × 10⁶, আর বিকৃতি কত? 1/20। তাহলে একক দাঁড়াবে হচ্ছে আমাদের কত? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা উপরে চলে গেল, তাহলে কত দাঁড়াবে? 40 × 10⁶ এত নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আরেক অঙ্কটা রিপিট করে দিই। আমার এখানে কি দেওয়া আছে? একটা তার দেওয়া আছে, সেই তারটার ব্যাস হচ্ছে কত? 2 মিলিমিটার। ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করলাম, করে ব্যাসার্ধে নিয়ে আসলাম, তাকে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে মিটারে চলে আসলো সেটা। তারপরে কি করলাম? বিকৃতি দেওয়া আছে 1/20, নিয়ে পীড়ন বার করলাম। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল। যে বল দেওয়া আছে কত? 6.28, আর ক্ষেত্রফল কত? পাই × 1000 স্কোয়ার। তাহলে অনুদৈর্ঘ্য পীড়নটা পেয়ে গেলাম। তাহলে ইয়ং গুণাঙ্ক কত হচ্ছে? অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি, এই 20টা কি হলো? উপরে চলে আসলো। 20 × 2 40, তাহলে 40 × 10⁶ এত নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? ইয়ং গুণাঙ্কে একক আর পীড়নে একক একই, নিউটন পার মিটার স্কোয়ার হলো। আচ্ছা, এই 3টা গেল অঙ্ক। আরেকটা আছে, টপিক করে দিই, স্প্রিং রিলেটেড অঙ্ক। ব্যাস, তাহলে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো কভার হয়ে গেল। একটি স্প্রিংয়ের দুই সেন্টিমিটার
দৈর্ঘ্য বৃদ্ধির জন্য পঞ্চাশ ডাইন বলের প্রয়োজন। সেটির বল ধ্রুবক কত? সেটির বল ধ্রুবক কত? তো আমরা জানি, একটু আগে বললাম যে এফ ইকুয়ালস টু হচ্ছে কত জানি আমরা, কে এক্স। তাহলে কে এর মান চেয়েছে, এফ এর মান তোমার দেওয়া আছে কত, 50 ডাইন, আর এক্স এর মান কত দেওয়া আছে তোমার 2 সেন্টিমিটার। তাহলে বল ধ্রুবক কে ইকুয়ালস কত হবে, এফ বাই এক্স। এফ হচ্ছে কত, এফ দেওয়া আছে 50, এক্স কত 2, তাহলে কেটে গেল। তাহলে সব দেখো কিসে দেওয়া আছে, সিজিএস না এসআই, সিজিএস এর বল একক ডাইন, দৈর্ঘ্য একক সেন্টিমিটার। তাহলে কত হবে, 25 ডাইন পার সেন্টিমিটার। তাহলে কে এর মান কত দাঁড়ালো, 25 ডাইন পার সেন্টিমিটার। তোমরা অঙ্ক যখন করবে তখন অবশ্যই একটু লিখে নেবে। আমরা জানি এফ সমান কে এক্স, এফ এর মান কত 50 ডাইন, এক্স এর মান কত 2 সেন্টিমিটার, এগুলো একটু লিখে দেবে, না লিখলে কিন্তু নাম্বারটা কাটা যেতে পারে। ঠিক আছে? তো এই হলো আজকে আমাদের মূল বিষয়টা, স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো, আর পরবর্তীতে এরকম ক্লাস চলতে থাকবে। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।